দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা এবং আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কামাল উদ্দিন সবুজ, প্রধান সম্পাদক দেশ রূপান্তর। আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম ফয়েজ আহমেদের সাথে যে সরকারের দুঃখিত বিভিন্ন রাজনৈতিক দলের নানা প্রতিশ্রুতিগুলো নিয়ে নির্বাচনের আগে যে দেয়া হচ্ছে তা কতটা বাস্তবসম্মত, এটাই হচ্ছে আমাদের টপিক। আপনার কাছে আমার জিজ্ঞাসা একই রকম অনেকটা, যে এরকম হচ্ছে বিভিন্ন দল নানান ধরনের কার্ড প্লে করছে, আপনি এটাকে কিভাবে দেখেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে প্রতিশ্রুতি যেগুলো দেখছেন এগুলো তো নির্বাচনের সময় দেওয়াই হয়। অতীত সবসময় যখন আমরা দীর্ঘদিন বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি যে নির্বাচনগুলো হয়েছে আর কি, গত 3টা নির্বাচন তো হয়নি, আমি বলছি এর আগে যে নির্বাচনগুলি মোটামুটি হয়েছে, বিশেষ করে 91 বলেন, 96, 2001 এই নির্বাচনগুলোতে আমরা যারা প্রধান দলগুলি যারা পাওয়ার কন্টেন্ডার ছিল তারা যখন নির্বাচনী প্রচারের মধ্যে তারা নানা ধরনের প্রস্তুতি দিত। এখন তো একটা ভিন্ন একটা প্রেক্ষাপট টোটালি, এবং অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, ভোটারের চেঞ্জ হয়ে গেছে, মানুষের চিন্তা ভাবনার ক্ষেত্রে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এই অর্থে এখন যে দুইটা অন্য প্রধান যে রাজনৈতিক জোট যে যারা আপনার প্রতিদ্বন্দ্বিতা করছে, এটা একটা হচ্ছে বিএনপির নেতৃত্বে একটা জোট, আর একটা হচ্ছে জামাত ইসলামের নেতৃত্বে জায়গার দলীয় জোট। তাই কথা হচ্ছে প্রতিশ্রুতি দিচ্ছে, আবার কিছু অনেকে আপনি যেটা বললেন কার্ডও প্লে করা হচ্ছে, এটা ঠিক আছে। কথাটা হচ্ছে যে প্রতিশ্রুতিগুলি অনেকগুলোই তো ঠিক আছে, বা এখন কথাটা হচ্ছে এগুলো বাস্তবসম্মত, কিন্তু এগুলো কতটুকু বাস্তবায়ন করবে এটা তো এই মুহূর্তে বলা মুশকিল। কারণ মনে করেন যারা ক্ষমতায় আসবেন, যখন ক্ষমতায় যাবেন তারা কিভাবে দেশ পরিচালনা করবেন, কি কি চ্যালেঞ্জগুলি আসবে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু কথা হচ্ছে যদি আন্তরিকতা থাকে, যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে এখন পর্যন্ত এবং ভবিষ্যতে দিবে, এগুলো না, এগুলোর বাইরেও করা সম্ভব, যেটা আমি মনে করি। বাট সেই ধরনের একদম একটা যারা ক্ষমতাশীল একটা ক্যাবিনেট লাগবে, সেই ধরনের একটা মানে যারা বিভিন্ন জায়গায় আপনার নেতৃত্ব দিবে সরকার পরিচালনার ক্ষেত্রে, তাদেরকে সেই ধরনের চুজ করতে হবে, ওই ধরনের মানে আপনার মানে যে কোনো প্রোগ্রামকে ক্যারি করার মতো, এবং দুর্নীতিকে না বলে দিতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে গত 17-18 বছরের যে দুর্নীতির যে মহোৎসব বাংলাদেশে হয়েছে, তারপরে একজন রাজনৈতিক নেতা জামাত ইসলামের আপনার আমির, উনি ওদিন বলেছেন যে 24 লক্ষ কোটি টাকা এরকম একটা ফিগার উনি দিয়েছেন, পাচার হয়ে গেছে। এইসব ফিগার যদিও মানে নানা 28 লক্ষ, কিন্তু যদিও কথা হচ্ছে যে এগুলো কম বেশি অনেকে নানাভাবে বিভিন্ন ফিগার উল্লেখ করেছে। কথাটা হচ্ছে যে দুর্নীতিকে যদি টোটালি, আমি বলবো না যে জিরোতে আনা তো খুবই ডিফিকাল্ট, একটা সহনীয় পর্যায়ে যদি না আনতে পারে কোনো প্রকল্পই সঠিকভাবে, যেটা জনগণের কল্যাণে, জনগণকে কথাই তো সামনে রেখেই তো প্রোগ্রামগুলি দেয়, আপনার কর্মসূচিগুলি দেয়, প্রতিশ্রুতিগুলি দেয়, সেটা বাস্তবায়ন করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ আপনার সেই জায়গার মধ্যে আমার মনে হয় যারা ক্ষমতায় আসবেন, যিনি প্রধানমন্ত্রী হবেন, যিনি ক্যাবিনেট করবেন, শুধু ক্যাবিনেটই নয়, এবং বিশেষ করে ব্যুরোক্রেসি থেকে শুরু করে সর্ব জায়গায় আমাদের তো দুর্নীতিতে তো আপনার সর্ব জায়গায় আমরা দুর্নীতিতে ছেয়ে গেছে, আপনি জানি এগুলা। এবং এগুলো কিভাবে আসলে আপনার রোধ করবে, এটা সরকারে যিনি থাকবেন উনি অবশ্যই ওনাকে মানে এক নাম্বার যিনি থাকবেন উনাকে মানে একেবারেই সৎ থাকতে হবে না। এবং শুধু তাই নয়, আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানেরকে এখন পর্যন্ত কোট করা হয় যে সবচেয়ে আপনার সৎ একজন প্রেসিডেন্ট বা একজন রাষ্ট্রপ্রধান ছিলেন এবং রাষ্ট্রনায়ক ছিলেন। উনার দল যে আজকে যে যারা ক্ষমতার আসার অন্যতম প্রধান কন্টেন্ডার যারা, তাদেরকে ওই জায়গাটা ফলো করা উচিত, হয়তো তারাই ক্ষমতায় আসবেন যদি এবং সে ধরনের ক্যাবিনেট করতে হবে। আপনি আমি বলছি না যে উনি হয়তো এখন থেকে 30, 35 বা 40 বছর আগে ক্যাবিনেট, 40 বছর আগে ক্যাবিনেট করেছেন, সেটার বাস্তবতা আর এখনকার বাস্তবতা হয়তো ভিন্ন, কিন্তু তা হলেও আপনি এখনো আপনার অনেক সহযোগ্য লোক খুঁজে পাবেন, এখনো অনেক মেধাবী লোক খুঁজে পাবেন, দেশে বিদেশ থেকে আপনি আছে, পলিটিশিয়ানরাও আছে। আমার কথা হচ্ছে যে ইউ হ্যাভ টু কম্বাইন অল অফ দ্যাম, তাইলে আপনার একটা ভালো রাষ্ট্র। কারণ যারাই ক্ষমতা আসবেন, আপনি দেখেন যেই অবস্থা বাংলাদেশের এখন, সেটা রাজনৈতিক বলেন, অর্থনৈতিক তো বটেই, এবং অন্যান্য সাংস্কৃতিক সব জায়গায় আপনার দে উইল ফাইন্ড এ লট অফ চ্যালেঞ্জেস, অনেকগুলি আপনার চ্যালেঞ্জ তাদেরকে মোকাবিলা করতে হবে, এই ধরনের চ্যালেঞ্জ। তারপরে মনে করেন বাংলাদেশের
দিকে তো অনেকের শকুনের দৃষ্টি পড়ে আছে। আমরা খুবই দুঃখিত যেটা বলতে, বা আমার কাছে লজ্জা লাগছে যে আজকে 54 বছরের বাংলাদেশে আমরা যে এই দেশ যে স্বাধীন হলো এবং আমাদের দেশ যে আমরাই পরিচালনা করব, সেই জায়গাটা কিন্তু মনে হচ্ছে এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারি নাই। জিয়াউর রহমান সাহেবের আমলে কিছু অনেকটা, এবং খালেদা আমলে আমরা দেখেছি করতে, কিন্তু এখন এই যে গত 16-17 বছর দেখতে আমাদের মনে হয়েছে, এবং এটা আমরা কম বেশি জানি, যে মনে হতো যে এই দেশটা ভিন্ন আর একটা রাষ্ট্রের মানে তাদের ইচ্ছা অনুযায়ী এই দেশটা পরিচালিত হতো। আমি এই ব্যাপারে একটু ফয়েজ আহমেদের কাছ থেকে শুনি, শকুনের দৃষ্টি আপনি কি বলবেন এ নিয়ে? না, এটা তো ট্রু। বাংলাদেশ ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশের বিভিন্ন সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিলেন, সর্বশেষ শেখ হাসিনার যে দীর্ঘ শাসনামল, এই শাসনামলে দেশটাকেই আর দেশের রাখেনি। এই দেশের সিদ্ধান্তের দায়ভার, এই দেশের সিদ্ধান্তের দায়িত্ব, এই দেশের সিদ্ধান্তের মঙ্গল অমঙ্গল, এগুলি এখানে বসে বিবেচিত হয়নি। আমরা তো দেখেছি যে একটি দাসত্ব গ্রহণ করতে, আমরা সেটা যদি মানে এটা পলিটিক্যাল রেথরিকও বলতে পারবেন না আপনার, বিকজ নানান এভিডেন্সেস আছে। অ্যাটলিস্ট রিমার্কস, মিনিস্টাররা রিমার্ক করেছে, শেখ হাসিনার ক্যাবিনেটের অনেক মিনিস্টার বলেছে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারত এটা চাইলে ওটা হবে, ডেফিনেটলি। সো এই যে দায়িত্বশীল জায়গা থেকে এগুলি বলে ফেলা বা নির্লজ্জভাবে এগুলি বলা যে আমরা কার নিয়ন্ত্রণে রয়েছি, সো বাংলাদেশের মানুষের আত্মসম্মানে তো এটা ভীষণভাবে লেগেছে। মানুষ তো সেই দাসত্ব মেনে নেয়নি। এই দাসত্ব মেনে নেয়নি বলেই তো ধরুন আরো অনেক অপরাপর যে সমস্ত এলিমেন্টস এর সঙ্গে যুক্ত হয়েছে এই সম্মানবোধের জায়গাটি। এর আলটিমেট রূপ হচ্ছে একটি গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হলো, যে রাষ্ট্র নতুন করে পরিচালনা শুরু হলো, নতুন যাত্রা শুরু হলো একরকম, সেটার সামনের দায়িত্বে যারা আসবেন তারা ডেফিনেটলি নাগরিকদের এই বোধকে উপলব্ধি করতে হবে যে আমরা কোনো নতজান পররাষ্ট্র নীতি, যেটা বেগম জিয়ার বক্তব্যের মধ্য দিয়ে আছে, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। ভবিষ্যতে যারাই এই বেগম জিয়ার এই বক্তব্য শুধুমাত্র আপনি পলিটিক্যালি দেখলে হবে না, এই বক্তব্য বাংলাদেশের বক্তব্য, এটা বিএনপির নেত্রী বলে শুধু নয়, বাংলাদেশের ভবিষ্যতের মানুষ, বাংলাদেশের মানুষ এই স্পিরিটকে ধারণ করেন। ভবিষ্যতের নেতৃত্ব যদি স্পিরিটের বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করেন, মানুষ আবার রুখে দাঁড়াবে, হিতে বিপরীত হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও ফিরবো আপনাদের কাছে একটি বিরতির পরে। দর্শক, স্বাগত আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি সুরভি আলম তরণী, এবং আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত এ নিয়ে, এবং আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন ফয়েজ আহমেদ, প্রধান উপদেষ্টা, সিনিয়র সহকারী প্রেস সচিব। আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হবেন, কামাল উদ্দিন সবুজ, তিনি দেশ রূপান্তরের প্রধান সম্পাদক। আমরা তার আসার আগ পর্যন্ত আমরা আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেটা বলছিলাম যে প্রতিশ্রুতি আসলে কতটা বাস্তবসম্মত আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলোর এই নির্বাচনকে সামনে রেখে। দেখা যাচ্ছে যে বিএনপি কিন্তু সামাজিক প্রতিশ্রুতির দিকে, প্রচারের দিকে বেশি নজর দিচ্ছে, যেরকম হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। আবার জামাতের আর এনসিপির নির্বাচনী প্রচারণাটা আবার অন্যরকম, তারা সরাসরি দুর্নীতি মুক্ত করতে যাচ্ছে, চাঁদাবাজ মুক্ত করতে যাচ্ছে। তো আওয়ামী লীগও তো একসময় বলেছিল তারা হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতিতে যে 10 টাকায় চাল দেবে, ফ্রিতে সার দেবে। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে আসলে প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত হতে যাচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, প্রতিশ্রুতি মিনস হচ্ছে আমরা নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলি নাগরিকদেরকে যেই প্রতিশ্রুতিগুলি দিচ্ছেন, অর্থাৎ তার ইলেকশনের এক ধরনের ম্যানিফেস্টো। আলটিমেট প্রতিশ্রুতি কিন্তু আমরা তাদের নির্বাচনী ইশতেহার যখন পাবলিক করবে তার মধ্য দিয়ে পাবো। ইন দ্য মিন টাইম আপনি যেটা দলগুলির কথা বলছিলেন, এর মধ্যে এনসিপি সম্ভবত তাদের নির্বাচনী ইশতেহার পাবলিক করেছে, 36 পয়েন্ট তারা প্রতিশ্রুতি দিয়েছে। অপরদিকে আপনি যদি বিএনপির কথা বলছেন যে বিভিন্ন সোশ্যাল সেফটিনেস এই ধরনের বিষয় আশয় নিয়ে, যেমন ফ্যামিলি কার্ডের কথা বলছে, কৃষক কার্ডের কথা বলছে, জামাত নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। দেখুন, আমাদের দেশের নির্বাচনী বাস্তবতায় এগুলি খুব স্বাভাবিক, এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়। আপনি রেফারেন্স হিসেবে বলছিলেন আওয়ামী লীগের কথা, শুধু আওয়ামী লীগ নয়, এই বিএনপিও তো নির্বাচনে বিজয়ী হয়েছিল এর আগে বিএনপি নির্বাচনে নানান প্রতিশ্রুতি দিয়েছিল, সব কি রক্ষা করতে পেরেছে? পারেনি। সুতরাং দলগুলি যে ধরনের প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি রক্ষার একটা তাগিদ, একটা চাপ তাদের নিজেদের মধ্যে থাকে, এটা একটা ভালো দিক। এই জন্য নির্বাচনী ইশতেহারটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশের বাস্তবতায় আমরা অনেক সময়
ব্যক্তিকে, মার্কাকে, এই সমস্ত জিনিসকে অনেক বিবেচনায় নিয়ে ভোট প্রদানের ক্ষেত্রে নাগরিকদেরকে উৎসাহিত করে থাকি। কিন্তু আলটিমেটলি ইলেকশন ম্যানিফেস্টো হচ্ছে আপনার আলটিমেট জিনিস। এটা দেখেই নাগরিকের সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমি যে দলকে ভোট দিচ্ছি সে আমাকে কি কমিটমেন্ট দিচ্ছে, সে সংসদে গিয়ে কি করবে, বা সে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কি করবে, সেটা দেখে আমি বুঝতে পারবো। কিন্তু নাগরিকের তো এর আগেও নিশ্চয়ই গত সরকারগুলোর এক্সপেরিয়েন্স আছে, তারা নিশ্চয়ই এটাও বিবেচনায় নেবে যে গতবারও তো এটা বলেছিল ওটা বলেছিল কিন্তু করতে পারেনি কোনো কিছুই, তারা আস্থা আনবে কিভাবে? অবিশ্বাসের ব্যাপার তৈরি হয়, তাই না? নিশ্চয়ই। আমাদের দেশে শুধুমাত্র রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতির বিষয়ে নয়, আমাদের দেশে নানান বিষয়তে ট্র্যাকিং এবং ট্রেসিং এই পলিসিতে আমরা কোনো ক্ষেত্রেই যাই না। আচ্ছা, কিরকম সেটা? ধরুন আজকে যে আমরা এই টেলিভিশন টকশোতে আলাপ করছি পলিটিক্যাল পার্টিগুলির প্রতিশ্রুতি নিয়ে, তাই না? আমি বিশ্বাস করি, বা আমি আমার অতীতের ধারণা থেকে যদি বলি, তাহলে আমি দেখব যে ইলেকশনের পর টকশোগুলিতে এগুলি নিয়ে খুব একটা আলোচনা হবে না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এই ট্র্যাকিং ট্রেসিং যে শুধুমাত্র মিডিয়া করবে তা নয়, আমাদের সিভিল সোসাইটির কিছু রেসপন্সিবিলিটিস থাকে, এনজিওস গুলির কিছু কাজ থাকে, এবং পলিটিক্যাল পার্টিগুলিরও এই ধরনের কাজ থাকা উচিত। ধরুন যে অপোজিশনে থাকবে সেই দলের একটা ট্র্যাকিং ট্রেসিং পলিসি থাকতে হবে, যে যিনি ক্ষমতাসীন হয়েছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গিয়েছেন যে দল, সেই দল যে প্রতিশ্রুতিগুলি দিয়েছে সেগুলি বাস্তবায়ন কতদূর, প্রতিনিয়ত এটাকে মানে রিয়েল টাইম ট্র্যাক করার মতো। আমরা এখন যেরকম মোবাইলের অ্যাপ ব্যবহার করে একটা ফুড ডেলিভারির জন্য অর্ডার দিচ্ছি, আমরা জানি যে আমার ফুডটা এখন কোথায় আছে, কত মিনিট পরে এসে সে পৌঁছাবে, আমার অর্ডারটা ডেলিভার্ড হয়েছে কিনা, রিসিভ হয়েছে কিনা, ফুডটা প্রসেস হচ্ছে কিনা, তাই না? এটা সেম ওয়ে পলিটিক্যাল পার্টিগুলির কমিটমেন্টকে ট্র্যাকিং এবং ট্রেসিং এর মধ্যে রাখতে হবে। আদারওয়াইজ আপনি যে বারবার গভর্নেন্সের কথা বলছেন, এই প্রতিশ্রুতি রাখছে না বলছেন, ওই প্রতিশ্রুতি রাখছে না বলছেন। ধরুন এক্সাম্পল হিসেবে আমি বলি যে এই ইন্টারিম গভর্নমেন্ট যখন দায়িত্ব শুরু করে, তখন তার একটা অন্যতম প্রতিশ্রুতির জায়গা ছিল কি? সংস্কার। এখন এই সময়কালে ইন্টারিম গভর্নমেন্ট প্রচুর কিন্তু সংস্কারের কাজ করেছে, আইনগত সংস্কার, বিভিন্ন জায়গায় পলিসি সংস্কার করেছে, বিভিন্ন জায়গায় নানান জিনিস পাল্টে দিয়েছে, যেগুলির আপনার আউটকামটা কি 6 মাস, 1 বছর, 1.5 বছর সময় লাগবে, আপনি তখন টের পাবেন যেটা দিয়ে। ধরুন জুডিশিয়ারিতে সংস্কার এগুলি হয়েছে। এখন এটাকে যদি ট্র্যাকিং এবং ট্রেসিং এর মধ্যে না রাখে, যারা ক্রিটিসিজম করে, যারা ওভারসি করে, এই প্রতিষ্ঠানগুলিকে নজরদারির মধ্যে রাখে নানানভাবে গুড গভর্নেন্সের স্বার্থেই, এরা বা এই ট্র্যাকিং ট্রেসিং না থাকলে হয় কি, আমরা আসলে রিয়েলিস্টিক কোনো ইনফরমেশন পাই না। আমি আপনি শুধু ভেইগ আলাপের হ্যাঁ কোনো সংস্কার হয়নি, বা আমি বলবো যে অনেক সংস্কার হয়ে গেছে, বাট রিয়েলিটি কি? আমি কিভাবে নিরূপণ করব কতটুকু হয়েছে কতটুকু হয়নি? সেটার জন্য কোনো পলিসি আমাদের এখানে কোনো পজিশনেই নেই, না সরকারি মেকানিজমের মধ্যে আছে, না এনজিও গুলির মধ্যে আছে, না মিডিয়া করছে। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা পলিটিক্যাল পার্টিকে নাগরিক হিসেবে বা গণমাধ্যমের ভূমিকার জায়গা থেকে যদি আপনি বলেন, বা সিভিল সোসাইটির জায়গা থেকে যদি আপনি বলেন, অ্যাকাউন্টেবল করার জন্য এই ট্র্যাকিং এবং ট্রেসিং সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। আজকে পলিটিক্যাল পার্টিগুলি তাদের ইশতেহারে কি কমিটমেন্ট দিচ্ছে, অথবা তাদের রাজনৈতিক জনসভায়, নির্বাচনী জনসভায় কি কমিটমেন্ট দিয়ে আসছে, সেটাকে স্পষ্টতই নোট রাখতে হবে। সেটাকে ধরে আপনি তো গত অমুক তারিখ নির্বাচনী জনসভায় গিয়ে খুলনায় একটা বক্তব্যে আপনি বলে এসেছেন, ভাষণে বলে এসেছেন আপনি এই করবেন, আপনি ক্ষমতায় এসেছেন আজকে 6 মাস, ক্ষমতায় এসেছেন 1 বছর, আপনার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আপনি এই পর্যন্ত কি কি উদ্যোগ নিয়েছেন? আদারওয়াইজ এটাতে কি উপকার হয়? তাদের দেখা পাওয়া যায় না না, আর কেন পাওয়া যাবে না ভাই? মানে এটা যদি আমি বলি তাহলে এইটা হয়তো বুড়ুঙ্গামারির একজন কৃষক পাবে না তার দেখা, কিন্তু সেই কৃষকের হয়তো আপনি দায়িত্ব পালন করছেন, গণমাধ্যম তো আছে, সেই কৃষকের প্রশ্নটার সঙ্গে রাষ্ট্রকে কানেক্ট করেন। আপনি প্রতিনিয়ত আপনার টক শোতে, ধরুন আমি তো এখন ইন্টারিম গভর্নমেন্ট, আপনি আমাকে পাচ্ছেন না, ইউ হ্যাভ দ্য স্কোপ টু অ্যাকাউন্টেবল টু মি, আপনি আমাকে করতে পারছেন, আপনি রুলিং পার্টির লোকদেরকে পাবেন কোনো না কোনো ওয়েতে। প্রথম হচ্ছে আমার ইন্টেনশনটা আছে কিনা, আমার পলিসিটা আছে কিনা, আমি এটা বুঝি কিনা কিভাবে ট্রেস করা যায়। যদি সত্যিকার অর্থে ট্রেস করার ওয়েটা আমরা বের করি, এটা ইন্ডিভিজুয়াল একটা মিডিয়া করতে পারে, মানে পুরো মিডিয়া যে আপনি একটা মিডিয়া পুরো সরকারকে দৌড়ের উপর রাখতে পারে। যদি ট্রুলি সরকারকে হেল্প করতে চায়, রাষ্ট্রকে হেল্প করতে চায়, কমিটমেন্ট গুলি বাস্তবায়ন হচ্ছে কিনা এই অংশের নাগরিকের পাশে দাঁড়াতে চায়, তাহলে করতে পারে। আপনি তো
খুব সিম্পল ভাই, আপনি ধরুন আগামী নির্বাচনে যেই দলই ক্ষমতায় আসলো, ধরেন ABCD একটা দল আসলো, সেই দল যে প্রতিশ্রুতি দিয়ে এসেছে, আপনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন কতটুকু হয়েছে এই প্রশ্ন তোলার মধ্যে দিয়ে তো আপনি তার বড় কোনো ক্রিটিসিজম করছেন না, বরঞ্চ আপনি তাকে তার প্রতিশ্রুতিটা স্মরণ করিয়ে দিচ্ছেন, তাই না? সো এই জায়গাতে আপনি কোনো অপরাধ করছেন না, আপনি নাগরিকের পক্ষে আপনার যে জার্নালিস্টিক রোলটা থাকা উচিত সেটাই রাখছেন। আমি শুধু জার্নালিস্টিক রোলের কথা বলছি বিকজ আমি একটা মিডিয়ায় কথা বলছি বলে। এই এট দ্য সেম টাইম এটা খুবই ট্রু ফর NGOs, সবারই সবার জায়গা থেকে দায়িত্ব সিভিল রয়েছে। সোসাইটি প্ল্যাটফর্মস। এই জায়গাটা আমরা যদি এনশিওর করতে পারি তাহলে আজকে নির্বাচনের আগে আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে কথা বলছি এগুলো কতটা আসলে বাস্তবসম্মত, কতটা বাস্তবায়নযোগ্য, এটা আমার ইস্যু না, করবো, আমি ক্রিটিসাইজ করবো, নো প্রবলেম। পলিটিক্যাল পার্টিকে আমি অ্যাকাউন্টেবল করব। তুমি তো বলেছো ভাই যে তুমি এত হাজার কিলোমিটার খাল খনন করবে, এত লক্ষ কোটি গাছ লাগাবে, আজকে তো 6 মাস, তুমি যদি এত গাছ লাগানোর জন্য যদি 5 বছর মেয়াদকালে তুমি ভাগ করে নাও, প্রতি মাসে এত গাছ লাগানোর কথা, তো এই 3 মাস চলে গেল, একটা গাছও লাগলো না, এভাবে তো অ্যাকাউন্টেবল করা যায়। এই জন্য আমি বলছি যে আমরা আজকে যেমন আলোচনা করব যে প্রতিশ্রুতিগুলি আমরা পলিটিশিয়ানদের কাছ থেকে পাই সেটা যতটা রিয়েলিস্টিক হোক, যতটা বাস্তবসম্মত কিনা, বাস্তবায়নযোগ্য কিনা, সেই আলাপটা যেন আমরা করব। এটা ইলেকশনের আগ পর্যন্ত তারা তাদের প্রতিশ্রুতিকে আরো কনসাইজ করার একটা সুযোগ পায় এই আলোচনার মধ্যে। কিন্তু এখানে তো অর্থেরও যোগান লাগবে ডেফিনেটলি। আর আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তো নিজেই হচ্ছে অর্থনৈতিক অবস্থা সামাল দিতে অনেকটা হিমশিম অবস্থার মধ্যে রয়েছে। তো এক্ষেত্রে সেটা তো ইন্টারিম গভর্নমেন্ট অর্থনৈতিক না, আপনি এভরি প্ল্যান হ্যাজ দ্য প্যাকেজ অফ আদার প্ল্যানস, তাই না? আপনি যদি বলেন যে আপনি শিক্ষা ক্ষেত্রে এই জিনিস বাস্তবায়ন করবেন, রাষ্ট্র তো শুধুমাত্র তখন শিক্ষা আইসোলেটেড হইতে বাস্তবায়ন করবে না, অর্থেরও জোগাড় হবে। অর্থের জন্য এট দ্য সেম টাইম এই জন্য আপনি কতটা ব্যালেন্স প্ল্যান দিচ্ছেন সেটা নির্ভর করবে। যে আপনি বলছেন আপনি এই কাজ করবেন, এগুলি সব ব্যয়ের খাত, তাহলে আপনাকে ওই ইশতেহারে খুঁজতে হবে আয়ের খাতটা কি, এই কাজটা যে আপনি করবেন আপনার আয়ের সোর্সটা কি, কোত্থেকে এই টাকা আসবে, এটা কিভাবে আপনি যোগান দিবেন, তাই না? সো যতটা ব্যালেন্স প্ল্যান আপনি করতে পারবেন এটার ইমপ্লিমেন্টেশন ততটা সহজ হবে। সুতরাং এখানে অর্থ কোত্থেকে আসবে এইটা আমার আপনার প্রশ্ন না, অর্থ কোত্থেকে আসবে এটা সে জানে, যে প্ল্যান দিয়েছে সে তো কমপ্লিট প্ল্যান আমাকে দিতে হবে, তাই না? এখন আমাদের মুশকিল কি? আমাদের মুশকিল হচ্ছে আমাদের এমপি ক্যান্ডিডেট যারা হন, সংসদ সদস্য নির্বাচিত হবার জন্য যখন তারা তাদের নিজ নিজ লোকালিটিতে, কনস্টিটিউয়েন্সিতে যান, তখন নাগরিকদের নানান ধরনের প্রতিশ্রুতি দেন। সেটা কখনো কখনো তারা আইন ভেঙেও প্রতিশ্রুতি দেন, যে ধরনের প্রতিশ্রুতি ওনাদের দেওয়ার কথা নয় সেই ধরনের প্রতিশ্রুতি ওনারা দেন জাস্ট ডিউ টু ভোটটা এনশিওর করার জন্য। এই রাজনৈতিক বাস্তবতা আমাদের সোসাইটিতে এখনো আছে, এটা থেকে আস্তে আস্তে বেরোচ্ছে। এবার নির্বাচন আমি অনেক প্রার্থীকে সরাসরি বলতে শুনেছি যে প্রতিশ্রুতি চাচ্ছিল যখন নাগরিকরা, তখন বলছিলেন যে এটা আসলে আমি প্রতিশ্রুতি দিতে পারি না, আমি যদি এই প্রতিশ্রুতি দিই এটা আইনের ব্যত্যয়, তবে আমি যদি সংসদে যাই আমি আমার জায়গা থেকে আমার চেষ্টাটা করব। দ্যাট ইজ দ্য গুড প্র্যাকটিস এবং একটা গুড স্টার্ট আমি বলবো। এটা হচ্ছে রাজনীতিতে আমরা যতটাই হতাশ হই নানান কারণে, অভ্যুত্থানের পরে আমাদের যেই প্রত্যাশার জায়গাটা আকাশচুম্বী হয়ে গেছিল যে এরপরে বুঝি রাজনীতির দৃশ্যপট পুরো পাল্টে যাবে, রাজনৈতিক চরিত্রগুলি চেঞ্জ হয়ে যাবে, সেই তুলনায় না হলেও কিছু কিছু জায়গায় যে খুব ইতিবাচক কিছু পরিবর্তন এসেছে। বিশেষত আপনি যদি দেখেন এই যে নির্বাচনী প্রচার প্রচারণা চলছে, প্রার্থীরা কিন্তু একে অপরের প্রতি ভালো রেসপেক্ট দেখাচ্ছেন, তাই না? মানে আপনার আশঙ্কার তুলনায় কম সহিংসতার ঘটনা, কম ইলেকটোরাল ভায়োলেন্স হচ্ছে, সে সমস্ত দিক থেকে তো এটা ইতিবাচক। এটাকে আমরা যতটা নার্সিং করতে পারবো, এটাকে যতটা অ্যাপ্রিশিয়েট করতে পারবো, এটা বাড়বে। তাহলে আপনি মির্জা আব্বাস আর নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারটি নিয়ে কি বলবেন? খুবই ফাইন, আমি তো কোনো কিছু দেখছি না। দেখুন আপনি মির্জা আব্বাসের মতো একজন হেভিওয়েট ক্যান্ডিডেটের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রতিনিয়ত কথা বলছেন, খেয়াল করুন কথা বলছেন, আপনি মানে এটা কি মারামারি হচ্ছে না? মির্জা আব্বাসের কর্মীদের সঙ্গে বসে নাসিরউদ্দিন পাটোয়ারি আবার চা খাচ্ছেন একসঙ্গে। দ্যাট ইজ দ্য বিউটি। আমরা যদি এখন প্রত্যাশা করি যে কেউ কারো বিরুদ্ধে কথাও বলবে না ইলেকশনে, এখন এক একজনের অ্যাপ্রোচ এক এক রকম। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি বা মির্জা আব্বাসের কাছে যে ধরনের ওয়ার্ডস আপনি প্রত্যাশা করবেন, সেই ওয়ার্ডস আপনি হয়তো নাহিদ ইসলাম বা মাওলানা শফিকুর রহমান বা জনাব তারেক রহমানের কাছ থেকে আপনি প্রত্যাশা করবেন না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে প্রত্যাশা করবেন না। সো এক একজনের টাইপ এক এক রকম, সেটা খুব সুনির্দিষ্ট, আমি ওই জায়গায় কমেন্ট করতে চাই না। বাট আমি যদি আপনি আমাদের গণমাধ্যমের নানান কারণেই মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারির ইলেকশন ক্যাম্পেইনিং বেশ কয়েকদিন ধরে খুব ফোকাসড, সেই জায়গায় আপনি যদি নজর দিই, আমরা কয়দিন এই ক্যাম্পেইনটা ফোকাস করেছি মিডিয়া এই কারণে যে দুই পক্ষের দাওয়া পাল্টা দেওয়া মারামারি, একদিনও না।
তাই না? জি। So এটা একটা ইতিবাচক দিক। জি, আমরা জনগণের আস্থার কথা বলছিলাম যে বাংলাদেশের বাস্তবতায় আসলে সামগ্রিক আমরা যদি পরিস্থিতির কথা চিন্তা করি, সেক্ষেত্রে দুর্নীতি নির্মূল বা চাঁদাবাজদের নির্মূলের কি এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা গিয়েছে? দৃশ্যমান পদক্ষেপ বলতে আপনি বাংলাদেশের বাস্তবতা যদি মানে রাজনৈতিক এই দলগুলি ইলেকশনের পার্সপেক্টিভ থেকে যদি আপনি বলেন যে প্রত্যেকের কমিটমেন্টের জায়গাটা কি, দেখুন সবাই কিন্তু কারাপশনের এগেইনস্টে তার জিরো টলারেন্সের কথা বলছে, সবাই চাঁদাবাজির এগেইনস্টে তার জিরো টলারেন্সের কথা বলছে, অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলছে, তাই না? এইটা হচ্ছে খুবই সত্য ঘটনা যে আমি আপনি আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি যে আমাদের সোসাইটিতে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় দুর্নীতি শূন্যের কোঠায় থাকুক, এটা আমরা প্রত্যাশা করি, বাট এটা বাস্তবসম্মত না, দুনিয়ার কোথাও নেই। আপনি যদি ধরুন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর যে করাপশন ইন্ডেক্স পাবলিশ করে, আপনি সেই করাপশন ইন্ডেক্সের দিক থেকে যদি সর্বনিম্ন দুর্নীতির তালিকায় যে দেশটি শীর্ষে থাকে সেও কিন্তু স্কোর 100 পায় না, তারও স্কোর 80, 86, মানে 90ও মনে হয় না আমার যতটুকু মনে পড়ে। সুতরাং যেই দেশটি পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে কম করাপশন, সেই দেশও করাপশন ফ্রি নয়। সো এটা একটা হোপ, এটা একটা প্রত্যাশা, এটা একটা টার্গেট, এটাকে ধরে এগোতে হয়। সো সবগুলি পলিটিক্যাল পার্টি, দেখুন আমার আপনার জন্য কিন্তু খুব ভালো, সবাই প্রতিশ্রুতি দিচ্ছে চাঁদাবাজি করবে না, সবাই প্রতিশ্রুতি দিচ্ছে দুর্নীতি করবে না, সবাই প্রতিশ্রুতি দিচ্ছে নারীর জন্য সহনশীল সোসাইটি গড়ে তুলবে, সবাই প্রতিশ্রুতি দিচ্ছে যে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে, সব প্রতিশ্রুতি কিন্তু ভালো। আমি এই জায়গাটাতে আবারও ওই জায়গায় বলি যে আমরা এই যারা সিভিল সোসাইটি, মিডিয়া, এনজিওস, তাদের কিছু রোল আছে এই জায়গায়, এগুলিকে পুশ করতে হয় প্রতিনিয়ত। আমাদের সোসাইটিতে এই প্র্যাকটিসটা নাই। আমাদের সোসাইটিতে পলিটিক্যাল প্র্যাকটিস যেরকম, আপনি টু সাম এক্সটেন্ট দেখবেন যে আমাদের মিডিয়ার কালচারও সেম, আমাদের সিভিল সোসাইটির কালচারও সেম, কেউই না আপ টু দ্য মার্ক হচ্ছে না, কিংবা আউট অফ দ্য বক্স চিন্তা করছে না। তো যার রোলটা যেই জায়গায়, সে যদি ওই জায়গায় পার্টিকুলারলি চিন্তা করে যে আমি মিডিয়া প্রতিনিয়ত ভাবুক না আমি অ্যাকাউন্টেবল করব সরকারকে, শুধু অ্যাকাউন্টেবল করব, ইটস মাই ওয়ার্ক, আমি করবই। সো আপনি দেখুন, কিন্তু এই কাজটুকুই কি করতে রাজি হবে দলগুলো? কি করতে কেন হবে না? আমরা এইটা কেন ভাববো যে দলগুলি করতে হবে না? দেখুন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, আগে করেনি তা নয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই দেশের যত অর্জন, যেগুলি নিয়ে ন্যূনতম গর্ব আমরা করতে পারি, সব পলিটিশিয়ানদের হাত ধরে, সব। এখন আমরা পলিটিশিয়ানদেরকে কেন নানান সময় নানানভাবে গালি দিই, এর কারণ হচ্ছে তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক হাই। এর ফলে আমরা যখন দেখি যে আমি যেভাবে প্রত্যাশা করি, খেয়াল করুন আপনি, মানুষ যখন নির্বাচন করে আমাদের মুখে মুখে বলে যে উনি নির্বাচনে নেমেছে, বলি না আমরা? উনি রাজনীতিতে নেমেছে, বলি না আমরা? মনস্তত্ত্বটা দেখুন, নেমেছে বলি ঋণাত্মক, নেতিবাচক। উনি এটাতে যুক্ত হয়েছে, উনি নির্বাচন করছেন, আমরা এভাবে কিন্তু বলি না। সুতরাং আমাদের মনস্তত্ত্বের মধ্যে এক ধরনের রাজনীতি নিয়ে নেতিবাচক মনোভাব আছে। এর ফলে কোনো বাবা মাই চায় না যে তার সন্তানটা রাজনীতি করুক। অনেক কিছু চায় বাবা মারা, তার সন্তানরা রাজনীতি করুক এটা চায় না। তো রাজনীতিকে যদি আমি এতটাই অপছন্দ করি, তাহলে এই পলিটিশিয়ানদের কাছ থেকে কেন আমি এত প্রত্যাশা করি? আমরা তো দেখছিলাম যে একটা বড় জেনারেশন উই হেড পলিটিক্স জেনারেশন ছিল না? বাট ওই জেনারেশন যে একটা পর্যায়ে বুঝতে পেরেছে যে পলিটিক্সকে হেড করলে গভর্নেন্স চেঞ্জ করা যায় না, সেজন্য তো সেই জেনারেশন, এই জেনজি জেনারেশন, তারা পলিটিক্সকে তো গ্রহণ করেছে, অভ্যুত্থানের মতো ঘটনা তারা ঘটিয়েছে না? সবচেয়ে বড় স্বৈর শাসককে এখান থেকে বিতাড়িত করেছে। আমরা এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো, তবে একটি বিরতির পরে। দর্শক, আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায় নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়, এবং আমরা আজকে আলোচনা করছি প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত দলগুলোর হতে যাচ্ছে। এ পর্যায়ে কামাল উদ্দিন সবুজ, আপনার কাছে জানতে চাই যে আমাদের ভোটারদের একটি বড় অংশই কিন্তু ইয়াং জেনারেশন বলতে গেলে, এবং যারা ভোটার হওয়ার পর থেকে এখনো পর্যন্ত হয়তো অনেকে ভোটই দিতে পারেননি, তো তাদের আসলে চাওয়া পাওয়া তো অনেক, যেরকম তারা কর্মসংস্থানের সুযোগ চায়, তারা টেকনোলজির উন্নয়ন চায়, তারপরে তারা দক্ষতা বাড়াতে চায়, আরও নানান ধরনের প্রত্যাশা আছে, দুর্নীতি রোধ করতে চায়, মত প্রকাশের সুবিধা চায়। এবং এই যে তাদের যে এই চাওয়া পাওয়াগুলো আসলে দলগুলো কতটুকু পূরণ করতে পারবে, তরুণ ভোটাররা আসলে কিভাবে বুঝবে, বা তাদের মনটা আসলে কিভাবে বোঝা যাবে? না, তরুণ যে ভোটাররা, যেটা আমি একটু আগে বলছিলাম যে বাংলাদেশে তো এখনো যে ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে গেছে, যে 4-5 কোটি নতুন ভোটার বা তরুণ যারা আসছে, যারা আপনার এর আগে কখনো ভোটই দিতে পারেনি, তারা অনেকে জন্মগ্রহণই করেনি, আবার অনেকে মনে করেন
খুবই ছোট ছিল। অনেকে এমনও আছে ভোটার হয়ে হয়তো বসেই আছে। আচ্ছা, এখন যে জিনিসটা এই তরুণদেরকে সবাই কিন্তু টার্গেট করেছে, টার্গেট হচ্ছে যে তারা তাদেরকে চিন্তা করে অনেক কিছু, অনেক প্রোগ্রাম প্রতিশ্রুতিও তারা দিয়েছে এবং দিচ্ছে। বিষয়টা হচ্ছে যে এখনকার যে জেনারেশন যাদের কথা বলছেন এই তরুণরা, এদের চিন্তাভাবনা এটা মানে অনেক মানে ভিন্ন আসলে। এই জিনিসগুলি রাজনৈতিক দলগুলি যারা পাওয়ারে আসতে চায়, যারা আগামী নির্বাচনের মাধ্যমে, তারা কতটুকু আপনার বুঝতে পেরেছে এই ব্যাপারে আমার মনে হয় আমার কিছুটা আছে, আমার কিছু প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে আমার মনে হয় পুরোপুরি অ্যাসেস করতে পারছে কিনা আমার মনে হয় একটু সন্দেহ আছে। আমার কিছু কিছু জিনিস ঠিক আছে, কারণ আমি অনেকে তরুণদের সঙ্গে আমি আলাপে দেখেছি তাদের চিন্তাভাবনা কি। সেটা মানে তারা অনেকে কিন্তু রাজনীতি সচেতন আছে অনেকে, আবার কিন্তু হলেও তারা কিন্তু অনেকে আমরা এটাও দেখেছি যে তারা ট্রেডিশনাল ইয়ে থেকে বেরিয়ে আসতে চায়। তারা আপনার যে পুরনো যে রাজনীতির যে চিন্তাভাবনা সেগুলি থেকে বেরিয়ে আসে নতুন চিন্তায়, মানে আপনার রাজনীতির কর্মসূচি চায়, নতুনভাবে বাংলাদেশকে দেখতে চায়, এবং বাংলাদেশকে তারা কখনোই আপনার বিদেশ নির্ভর হতে দেখতে চায় না। এই যে কতগুলি জিনিস, এই জিনিসগুলি আমাদের যে রাজনীতিবিদরা আছেন যারা ক্ষমতায় যাবেন ভবিষ্যতে, তারা কতটুকু করতে পারবেন এটা সময় বলে দেবে। কিন্তু কথা হচ্ছে তাদেরকে তো আপনার শুধু এই 4-5 কোটি তারাই না, এর ছাড়াও তো বাংলাদেশের প্রায় 18-20 কোটি মানুষ আছে, সবাইকে নিয়ে চিন্তা করতে হবে, সবই ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে এই তরুণরাই কিন্তু এখন এবং আগামী দিনে বিভিন্ন সেক্টরে তারাই কিন্তু আপনার কারো কর্মসংস্থান কারো আছে, হবে, কিন্তু তাদেরকে যে আপনার কাজ দেওয়া, আপনার তো সরকারি চাকরি দিতে পারবেন না এত, এবং প্রাইভেট সেক্টরও এত অ্যাকোমোডেট করা ভেরি ডিফিকাল্ট। এত প্রাইভেট সেক্টর বাংলাদেশে এক্সপান্ড করেছে, কিন্তু যেই পরিমাণ আনএমপ্লয়েড আছে আমাদের বাংলাদেশে, বিশেষ করে তরুণদের মধ্যে, সেটা অ্যাকোমোডেট করার স্পেস বাংলাদেশে এখনো তৈরি হয়নি। এবং আমরা এটাও জানি যে আমরা এটা নিয়ে আমাদের ফরেন এক্সচেঞ্জ মানে আমাদের যে আর্নিংয়ের অন্যতম দুইটা প্রধান সোর্স হচ্ছে, একটা হচ্ছে আপনার রেমিটেন্স, আর একটা হচ্ছে গার্মেন্টসের আরএনজি যেটা। তো সেই অর্থে ধরেন আমাদের তরুণরা এখন আপনি দেখবেন প্রায় এবং অনেক বছর ধরে তারা কিন্তু বিদেশে চলে যেতে চায়। যারা স্টুডেন্ট তারা তো আছে এমনিতেই কাজের জন্য, মানে আয় করার জন্য, সেটাও ঠিক আছে, ভালো। এবং প্রায় 2 কোটির কাছাকাছি লোক আমার মনে হয় এখন বিদেশে আছে, আমি বৈধভাবে। এখনো এটা সবসময় আছে, এই ট্রেন্ডটা আছে। এখন আমার কথাটা হচ্ছে এই যে সব মিলিয়ে একটা পরিকল্পনা করা, যে মানে করেন বিদেশে যেতে হলে যে আমাদের আপনি জানেন যে আমাদের অনেক তরুণরা যখন বিদেশে যায় অবৈধ পথে, তারা যাওয়ার পথে তারা মৃত্যুমুখে পতিত হয়। তো এই যে বিষয়গুলো, এগুলোকে চেঞ্জ করতে হবে, এগুলোকে আপনার যাতে এইভাবে প্রাণহানি না ঘটে, এবং সরকারকে ফেসিলিটেট করতে হবে। সরকার তো সব জায়গায় চাকরি দেয় না, সরকার ইচ্ছা করলে সবকিছু করতে পারে না, এবং এইসব যারা বিদেশে যায় আপনি দেখবেন সব নিজের চেষ্টায় বেশিরভাগ যায়। তো কথাটা হচ্ছে এই যে তরুণদেরকে প্রতিশ্রুতির মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকলে হবে না, আপনাকে করে দেখিয়ে দিতে হবে, শুধু তাই না। এবং আপনি যে টেকনোলজির কথা হচ্ছে, এখন তো বাংলাদেশের একটা বড় ধরনের অপরচুনিটি আছে। কাছে শুনে নেই যে সম্প্রতি যে ঘটনা, সেনাবাহিনীর সাথে ঢাকা 17-র একজন প্রার্থীর যে ঘটনাটি ঘটেছে, এটি নিয়ে আসলে আপনি কি বলতে চান? ক্যান্টনমেন্ট এরিয়াতে কি গানম্যান নিয়ে প্রবেশ করা সম্ভব? এটা সবচেয়ে ভালো হতো আপনি যদি একদম সংক্ষেপে মিলিটারি দিক থেকে কাউকে পেতেন। আমি প্রথম কথা বলি যে ইনসিডেন্ট ভোটের আগে এই ধরনের ঘটনা আর কি, না, যে ইনসিডেন্টটা হয়েছে এটা ওইটা আনঅথরাইজড এরিয়া, আর্মস নিয়ে যেতে পারেন না কেউ। ওনাকে জামায়াতের যে ক্যান্ডিডেটকে সেখানে বাধা প্রদান করা হয়েছে, উনি আরো ইতিবাচকভাবে রেসপন্স করতে পারতেন, আরো সহনশীল আচরণ করতে পারতেন। এটা নাগরিকরা যে কোনো জায়গা থেকেই তাদের জনপ্রতিনিধি যারা হতে চান তাদের কাছ থেকে প্রত্যাশা করেন। এট দ্য সেম টাইম এটা যখন পাবলিক হলো, মানুষের কাছে চলে আসলো ফেসবুকের মাধ্যমে, উনি কিন্তু এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। আমার মনে হয় এটা নিয়ে এর চেয়ে বেশি আলাপের কিছু নেই। আসলে ভোটের আগে আমি আপনাকে 30 সেকেন্ডসে শুধু বলি, নিশ্চয়ই আপনি যে অ্যাড্রেস করতে পলিটিক্যাল পার্টিগুলি পারছে কিনা এটা বোঝার দুটো উপায় আছে। একটি হচ্ছে পার্টিগুলি তার ম্যানিফেস্টোতে তরুণদেরকে কতটা স্পেস দিচ্ছে, নাম্বার 1। পার্টিগুলি তার ক্যান্ডিডেট বাছাইয়ের ক্ষেত্রে বয়সের রেঞ্জটা যদি দেখেন, আপনি কোনো দল বা জোটের ক্যান্ডিডেট পাবেন যাদের এভারেজ হবে যে 50 আপ।
সো আপনি তরুণদেরকে আপনি অ্যাকোমোলেট করছেন কিনা, পলিটিক্যাল পার্টিগুলির জন্য এটা কোনো কোনো ক্ষেত্রে চ্যালেঞ্জ, বাট এই চ্যালেঞ্জগুলি নিতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে শুধুমাত্র 18 বছর বয়স হয়ে ভোটার হয়েছে এমন লোক নয়। এই যে 4.5 কোটি ভোটারের কথা আমরা বলছি, এটা 2008 সালের নির্বাচনের সময় যেই তরুণের বয়স 17 বছর ছিল, সে তার পরের বছরই ভোটার হয়েছে 18 বছরে, সে আর ভোট দিতে পারেনি, তার বয়স এখন 34-35 হয়ে গেছে। সুতরাং এটা একটা বড় অংশ যে জীবনে ভোটার হয়েছে ও তাও তার 16-17 বছর চলে গেছে, তাই না? সো এই মানুষগুলিকে যদি অ্যাকোমোলেট করতে না পারে পলিটিক্যাল পার্টিগুলি, এটা জাতি হিসেবে আমাদের জন্য একটা বড় ধরনের ভুল হয়ে যাবে, এটা করতে হবে। নিশ্চয়ই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক, আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায় এ ছিল আজকের আয়োজনের সঙ্গে থাকবেন।